নমস্কার, গল্প চিরন্তনীতে সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন বিমল করের লেখা সঙ্গিনী উপন্যাসটি। আজ পড়ব উপন্যাসটির পঞ্চম বা শেষ পর্ব। সকালে বাজার যেতে যেতে রবি বলল, কি হলো, তোমার পা যে চলছে না? এলার পা সত্যিই চলছে না। কাল ধারাগিরি বেড়াতে গিয়ে আসা যাওয়া, হাঁটাহাঁটি, জঙ্গলে ঘুরতে ঘুরতে পায়ের অবস্থা বেতর রোগীর মতন হয়ে গেছে। সারা পায়ে ব্যথা, কোমর পর্যন্ত টনটন করছে। শরীরেও অবসাদ কম নয়, কেমন ভার হয়ে আছে। সন্ধ্যের আগে আগে বাড়ি ফিরে কাপড় জামা বদলে গা মুখ ধুয়ে সেই যে বিছানায় গিয়ে শুয়েছিল, সারা রাত মরার মতন ঘুমিয়েছে। খুব সকালেই অবশ্য ঘুম ভেঙে গিয়েছিল। বিছানায় শুয়ে শুয়ে ঘুম ভাঙার পর আলস্যের মধ্যে শরীর হালকা লাগছিল। মনে হচ্ছিল কালকের সব ক্লান্তি ধুয়ে মুছে গেছে। চা খেয়ে প্রতিদিনের মতন বাজারে বেরোবার সময় পূর্ণেন্দু এলো না। বেশ কাহিল হয়ে পড়েছে। সন্তুকে পার্বতী আসতে দিল না। কালকে সারাদিনের ধকলের পর আজ আবার বাজারে বেড়াতে এসে মাথায় রোদ লাগাবার দরকার নেই। রবি আর এলা বাজারে বেরুলো। এলার বাজার যাওয়ার ইচ্ছের চেয়েও যেটা বেশি সেটা রবির সঙ্গলাভ। দুজনে আলাদাভাবে বেশি সময় থাকতে পারে না। ইদানিং সে সুযোগ কিছু বেড়েছে। শশধররা থাকবার সময় দল বড় ছিল, কেউ না কেউ সঙ্গে থাকত। এখন দল কিছুটা ছোট, তার উপর মন কষাকষির জন্যে সবাই আলাদা থাকছে বেশিরভাগ সময়। ফলে এলা আর রবি কিছু সুযোগ পেয়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে যতই হালকা মনে হোক, পরে আর অত সুস্থ মনে হচ্ছিল না। বাজারে বেরিয়ে এলার তো হেঁটে চলে বেড়াতেই কষ্ট হচ্ছে। এলা বলল, আর তাড়াতাড়ি হাঁটতে পারছি না। রবি অনেক আগে ভাগেই সেটা বুঝেছে। রঙ্গ করে বলল, ধারাগিরি তোমাদের একেবারে ধরাশায়ী করে দিয়েছে। কি শরীর স্বাস্থ্য রে বাবা। এলা চোখ বেঁকিয়ে বলল, আমার শরীর স্বাস্থ্য মোটেই খারাপ না। না, খারাপ নয়, ওই মাথা ব্যথা, পা টনটন, দাঁত কনকন, এই যা একটু আধি ব্যাধি। রবি মজা করে বলছিল আর হাসছিল। এলা কৃত্রিম রাগ দেখিয়ে বলল, তোমার মতন স্বাস্থ্যচর্চা আমরা করি না। করে দেখো। থাক, আমায় করতে হবে না। হেলথ ইজ ওয়েলথ রচনা লেখনি। এবার লিখতে দিলে লিখব। এলা ঠাট্টা করে হাসল। কি লিখবে? সকালে উঠে 10টা লাফ মেরে দাঁতনের ডাল ভাঙা, তারপর 45 মিনিট ধরে দাঁতন, খালি পায়ে হাঁটা, 2 গ্লাস ঠান্ডা জল খাওয়া। বলতে বলতে এলা খিলখিল করে হেসে উঠল। রবিও উচ্চস্বরে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, ফুল মার্কস, 10-এর মধ্যে 12। এলা রাস্তার মধ্যে খুব সতর্কভাবে একটু জিভ ভেঙাল। দয়ার অবতার। আরও কয়েক পা এগিয়ে গিয়ে রবি বলল, একটা রিক্সা ধরবো নাকি এলা? না, তুমি যে রেটে হাঁটছো বাজারে গিয়ে দেখবো মাছি উঠছে। ভালোই হবে। ভালোই হবে কেন? আজ কি আমাদের নিরম্বু উপবাস? নিরম্বু মানে জানো? মানেতে কি আসে যায়? এলা মানেটা কি? এলা কিছু বলল না। এলা মানে যে কি সে জানে না। রবি বলল, জানো না? তুমি বলো না শুনি। এলা মানে এলিয়ে পড়া, একেবারে কাত। বলে রবি হাস্যকরভাবে একটা এলানো ভঙ্গি করল। হাসি পেয়েছিল খুব, তবু হাসি চেপে এলা বলল, মানের জাহাজ। আরে সত্যি? রবি বিশ্বাস করানোর মতন চোখ মুখের ভাব করল। বাই গড, সত্যি বলছি। এলা মানে আলসে, আইডল। রাগের ভান করে এলা বলল, বেশ আলসে। 2 পা হেঁটে রবি হেসে হেসে আবার বলল, আরও একটা মানে আছে। কি বলো তো? রাস্তার মধ্যে তোমার মাস্টারি থামাও। আহা, মানে জানতে দোষ কি? আমি জানব না। নিজের নামের মানে জানবে না?
আরে ছো, লোকে বলবে কি? শোনো, এলার আর একটা মানে হচ্ছে এলাচ, তার মানে যা মুখের দুর্গন্ধ দূর করে। তার আর এক নাম তুমি সুগন্ধ। মানের বহরে এলা হেসে ফেলেছিল, বলল, আমি কারো মুখটুকের দুর্গন্ধ দূর করি না। রবি এবার পথ হাঁটতে হাঁটতে নিজের দুগালে হাত বোলালো, দু একবার নাক টানল, জোরে জোরে বার কয়েক মুখ খুলে হা হা করল। তারপর গভীর চিন্তার মুখ করে বলল, না, কাল তুমি আমার মুখের গন্ধ বেশ দূর করে দিয়েছ, আজ বেশ রিফ্রেশিং লাগছে। লজ্জায় এলার মুখ আরক্ত হলো, চারপাশে তাকিয়ে দেখল পাশে কোনো লোকজন আছে কিনা। অসভ্য! এলা চোখ মুখ নিচু করে ধমকে উঠল। বাকি পথটুকু এলা কথাবার্তা বেশি বলল না। এক এক রকম লজ্জা থাকে যা ভিজে কাপড়ের মতন, গায়ে ছোঁয়া লাগলে আর তা লাগেই, সবসময় অস্বস্তি। যতক্ষণ না কাপড় শুকোচ্ছে বা কাপড়টা বদলে নেওয়া হচ্ছে ততক্ষণ স্বস্তি থাকে না। বোধহয় এলার এই ধরনের এক লজ্জা হচ্ছিল, যার ফলে সে শরীরে মনে সেটা অনুভব করতে বাধ্য হচ্ছিল। রবি যেভাবে বলল, এভাবে বললে অনেক কিছু নিয়েই মজা করা যায়। ব্যাপারটা এত কিছু নয়। কাল ধারাগিরিতে বেড়াতে গিয়ে দুপুরে একসময় রবি আর এলা জঙ্গলে একটা মস্ত গাছের তলায় ছায়ায় অনেকক্ষণ বসে বসে গল্প করছিল। তারা যেখানে ছিল তার চেয়ে অনেকটা তফাতে পূর্ণেন্দুরা। আশেপাশে আরও 2-3টি পরিবার ধারাগিরি বেড়াতে গিয়ে যে যার মতন খাচ্ছে দাচ্ছে বিশ্রাম করছে। এলাদের কাছাকাছি কাউকে দেখা যাচ্ছিল না। নানা রকম গল্প হাসি তামাশা করতে করতে একসময়, তেমন কিছুই না, রবি আকাশমুখো হয়ে শুয়ে থেকেই বলল, তার ঠোঁট ফেটে ভীষণ জ্বালা করছে। বলে রবি ফাটা ঠোঁটের পাতলা ছাল ছাড়াচ্ছিল। ওভাবে ফাটা ঠোঁটের ছাল তুলতে গেলে যা হয়, চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে এলো। রবি রুমাল দিয়ে ঠোঁট চেপে ধরল। রক্ত বন্ধ হলো, কিন্তু আশেপাশে জমা শুকনো রক্তের দাগ থেকে গেল। এলাকে বলল মুছিয়ে দিতে। এলা মুছিয়ে দিতে দিতে কি মনে করে যেন হেসে ফেলেছিল। আর রবি তখন হাত বাড়িয়ে এলার মুখ নামিয়ে নিয়ে চুমু খেয়ে ফেলল। এলাও তখন বোধহয় পাল্টা চুমু খেয়ে ফেলেছিল। মানে তখন ওই সময় ঠিক যে কী ঘটেছিল তা মনে পড়ছে না। দুজনে দুজনকেই চুমুটুমু খেয়ে হেসে ফেলল। তারপর গম্ভীর। ঘটনাটা কাল ফেরার পথে এলাকে বারবার শিহরিত করেছে। রাত্রে নিশ্চয় এলা ওই নিয়ে অনেক ভাবত, ঘুমোতে পারত না। কিন্তু সারাদিনের শারীরিক ক্লান্তির জন্যে সে বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েছে। ভোরবেলায় কথাটা মনে পড়েছে, অথচ সেই শিহরণ আসেনি। এখন বাজার যাবার পথে রবি এমনভাবে কথাটা মনে পড়িয়ে দিল যে এলার যা মনের তলায় তলায় বইছিল তা স্পষ্ট প্রখর হয়ে উঠল। এলার বরং কোথাও যেন খারাপই লাগছিল। ওসব কথার জায়গা কি হাটবাজার? কোনো কাণ্ডজ্ঞান নেই রবিদার। বলতে কি, চুমু নিয়ে এলার ভীষণ কোনো ভাবনা নেই। এরকম খাওয়া খাওয়াই আগে হয়েছে 2-1 বার। তবু কালকে যা হয়েছিল তার মধ্যে একটা নতুনত্ব ছিল। এলার ঠোঁটে রবির ফাটা ঠোঁটের রক্ত লেগে গিয়েছিল। রবি মুছে দিয়েছিল যদিও, তবু খুব হেসেছিল। বলেছিল, গোয়েন্দাগিরি করলে তুমি ধরা পড়ে যাবে, বি কেয়ারফুল। ততক্ষণে ওরা বাজারে পৌঁছে গেছে। খানিকটা বেলা হয়ে গিয়েছে তা সত্যি, তবু লোকজনের কমতি কোথাও দেখা গেল না। রোজই আজকাল কিছু কিছু নতুন মুখ দেখা যায়। 1-8 দিনের মধ্যে এসে পৌঁছেছে চেঞ্জারের দল। সবজির দোকানে দাঁড়িয়ে কয়েকজন মেয়ে পুরুষ বাজার করছিল, সদ্য এসেছে, দেখলেই বোঝা যায় কলকাতার লোক। রবি মাছ কিনছিল। এলা রাস্তার দিকে সরে এসে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন দেখছিল। সবজির দোকানে নজর পড়তে সে তাকিয়ে তাকিয়ে নতুন চেঞ্জারদের অবাক হয়ে লক্ষ্য করছিল। ওই দলের একটি মেয়েকে তার চেনা চেনা মনে হচ্ছে। এলার চেয়ে সামান্য বড়, মাথায় বেশ লম্বা, ধবধবে ফর্সা গায়ের রং,
মাথার চুল কাঁধ পর্যন্ত, খোঁপা বা বিনুনি নেই, বব করা চুলের মতন দেখাচ্ছে, কোঁকড়ানো চুল। মেয়েটির চোখে চশমা। এলা মনে করতে পারছিল না ওকে কোথায় দেখেছে। খুব চেনা চেনা মনে হচ্ছিল। ওদের দলে জনা 4-5, সেই রকমই মনে হচ্ছিল এলার। একজন বেশ গিন্নিবান্নি ভারী গোছের চেহারার মহিলা, একটি বউ, এক ভদ্রলোক আর সেই মেয়েটি। বাচ্চা মতন ফ্রক পরা একটি মেয়েও সঙ্গে রয়েছে। এলা বারবার তাকালো। একেবারে সরাসরি মেয়েটির মুখও দেখা যাচ্ছে না। একবার এলার মনে হলো তাদের হোস্টেল পাড়ার কোনো মেয়ে হবে, পরে মনে হলো ওদের কলেজেরই কোনো মেয়ে হবে। মাছ কিনে রবি ফিরে এলো। এলা বলল, ওই মেয়েটাকে দেখছো? ওই যে সিল্ক প্রিন্ট শাড়ি পরে। চোখের এবং আঙুলের ইঙ্গিতে মেয়েটিকে দেখালো এলা। রবি মাথা নাড়ল। কেউ? মুখ চেনা, ঠিক মনে করতে পারছি না। তোমার ফ্রেন্ড? রবি ঠাট্টা করে বলল। এলা মাথা নাড়ল। ফ্রেন্ড কেন হবে, চেনা চেনা লাগছে। চলো গিয়ে জিজ্ঞাসা করা যাক। ধ্যাৎ, এলা মৃদু তিরস্কার করল। রবি হাসতে হাসতে বলল, আমাদেরও আলু বেগুন কপি কিনতে হবে, চলো সামনে গিয়ে দাঁড়াই। এলার সামান্য অনিচ্ছেই ছিল, কিন্তু রবি সোজা সবজির দোকানের কাছে এগিয়ে গিয়ে দাঁড়ালো। এলা অল্প পিছনে। দোকানে দাঁড়িয়েই মুখ দেখাদেখি হয়ে গেল। মেয়েটিও বেশ অবাক। তারপর মেয়েটি কথা বলল, ও মা, তুমি? এলা বোকাশোকার মতন হাসল। মেয়েটি খুশির চোখে তাকিয়ে বলল, বেড়াতে এসেছ? এলা মাথা নেড়ে বলল, হ্যাঁ। মা এবং দাদা বৌদির সঙ্গে এলার পরিচয় করিয়ে দিতে দিতে সবই পরিষ্কার হয়ে গেল। মেয়েটির নাম লিলি। এলাদের কলেজ থেকে গত বছর বিএ পাশ করে ইউনিভার্সিটিতে পড়ছে। এলার সব মনে পড়ে গিয়েছিল। সে যখন সদ্য কলেজে ঢুকেছে তখন লিলির কলেজ ছাড়ার অবস্থা। মস্ত একটা দল ছিল লিলির। এক পাল মেয়ে নিয়ে কলেজে চড়ে বেড়াতো, নতুন মেয়েদের অপ্রস্তুতে ফেলতো, তারপর হাসি রগর শেষ হলে ফুচকা কিংবা আলু কাবলি খাওয়াতো। মা এবং দাদা বৌদিকে মুদির দোকানে পাঠিয়ে দিয়ে লিলি এলার সঙ্গে গল্প করতে লাগলো। আমরা কাল এসেছি, দিন সাতেক থাকবো। তোমরা কবে এসেছো? অনেক দিন, পুজোর পর পর। থাকবে তো? আমরা আর বেশি দিন থাকবো না। দিদি মোটেই আর থাকতে চাইছে না। কেন? জায়গাটা ভালো নয়? কি জানি, আমি অত বুঝি না। খাই দাই, ঘুমোই, বেড়াই, ভালোই লাগে। রবি আলু টালু কিনতে কিনতে লিলিকে কয়েকবার দেখে নিয়েছে। এলাকেও গম্ভীরভাবে বেগুন, কপি কিংবা কাঁচা টমেটোর কথা জিজ্ঞেস করেছে। এলাকে সামান্য আড়ালে টেনে এনে লিলি জিজ্ঞেস করল, সঙ্গের ভদ্রলোকটি কে? আমাদের আত্মীয়, মানে দিদির সম্পর্কে দেওর হয়। লিলি চাপা ঠোঁটে হাসল। কি করে, বাজার সরকারি? এলাও হেসে ফেলল। বলল, চাকরি করে, কলকবজার ডিজাইনার না কি যেন। দেখতে বেশ না? লিলি ইয়ার্কি করে হাসল। এলা লজ্জা পেল, কেমন একটা গর্বও হলো হঠাৎ। লিলি বলল, তবে তোমার চেয়ে বয়স বেশি বেশি না? এলা বুঝল না লিলি এটা তামাশা করে বলল না সত্যি সত্যিই বলল। এলার তুলনায় রবির বয়স সত্যিই বেশি। মনে কেমন একটা খুঁত হয়ে গেল এলার। কথাটা তার আগেও যে মনে হতো না তা নয়, তবে আগে কেউ এভাবে বলেনি। লিলি কি মনে করে হাসতে হাসতে বলল, কম বেশি বয়সে কিছু আসে যায় না, আসল ব্যাপারটা থাকলেই হলো, কি বলো? লজ্জা পেয়ে এলা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। লিলি হাসছিল। শেষে লিলি বলল, আমি এবার যাই। আমার দাদা বাজারহাট একেবারেই করতে পারে না, আর বৌদি বড় খুঁতখুঁতে। আমি দু তরফের হয়ে সব সামলে দিই। যাই ভাই, তোমাদের বাড়ি একদিন যাব। কোন দিকে বাড়িটা? এলা তাদের বাড়ির রাস্তাঘাট যতটা সম্ভব চিনিয়ে দিল। লিলি বলল,
আমরা এসেছি ওই আশ্রমের দিকে, একদিন তোমাকে নিয়ে যাব। মাথা নাড়ল এলা। লিলি যেতে যেতে বলল, ভদ্রলোকের সঙ্গে পরে আলাপ করব, ভালোই তো, বলে ইঙ্গিতপূর্ণ হাসি হেসে চলে গেল। রবি বাজার শেষ করে দাঁড়িয়েছিল। খুচরো আরও কয়েকটা জিনিসপত্র কিনে রিকশায় উঠল ওরা। রোদের তেজ বেড়েছে। রিকশায় বসে রবি বলল, তোমার বন্ধু কি বলল? এলা বলল, কি আর বলবে, গল্প করছিল। মেয়েটিকে দেখে মনে হলো খুব স্মার্ট। ওরা যা ছিল কলেজে, বাবা! আমায় ওভাবে দেখছিল কেন? এলা বুঝল, হেসে বলল, ভালো চেহারা দেখছিল। ইস, আগে জানলে দাড়ি ফাড়ি কামিয়ে পাউডার মেখে আসতাম। তাতেও কিছু হতো না। এলা হাসল। লিলিদি বলল, তোমার বয়স হয়ে গেছে। রবি যেন আচমকা একটা ধাক্কা খেয়ে গেছে। মাথায় হাত দিয়ে চুল ঘাঁটতে ঘাঁটতে বলল, বলো কি, টাক ফাঁক পড়ে গিয়েছে নাকি? চুল পেকেছে? এলার গায়ের পাশে রবির গা ঠেসাঠেসি হয়ে আছে। এলা সামান্য ঠেলা দিয়ে বলল, বুড়ো হতে আর দেরি নেই। মাই গড, তাহলে কি? আমার কি হবে? কিছু হবে না, এই রকম থাকতে হবে। রবি হেসে ফেলল, বলল, সিরিয়াসলি একটা কথা বলছি তোমায়। বিয়েটা আমার ইমিডিয়েটলি করে ফেলা দরকার। 30 আপ হয়ে গেছে। তোমার মতন নাবালিকাকে বোঝাতে পড়াতেই 50 আপ হয়ে যাবে, তারপর অক্কা। এলা খুব নিচু গলায় ধমক দিল, কি হচ্ছে? রিকশাওয়ালা সব শুনছে। রবি হাসতে লাগল। আরও খানিকটা এগিয়ে এসে রবি বলল, পাবিদি আর পূর্ণেন্দুদার মধ্যে বয়সের কত তফাৎ? এলা ঘাড় ফিরিয়ে রবির দিকে তাকাল। কেন? জিজ্ঞেস করছি, তোমার হিসেবটা শুনি। কত আর? বেশি নয়। বছর 2-3, তাও বোধহয় নয়। তুমি সব জানো, 3 তো হবেই। তাই হোক, 3ই হোক। বয়স সমান সমান হলেই সুখী হয় লোকে, মানে স্বামী স্ত্রীতে। এলা কথা বলল না। রবি নিজে নিজেই আবার বলল, শশধরদা আর বাসনাদি, তারাই বাকি। সাংসারিক ব্যাপারে রবির জ্ঞান কিছু কম, এলার বোধ হয় কিছুটা বেশি। এলা বলল, দিদি সুখী নয় তুমি জানলে কি করে? প্রশ্নটা সাধারণ হলেও খানিকটা বেয়ারা ধরনের। ইতস্তত করে রবি বলল, সুখী মানে আমি একেবারে সব দিক থেকে মনের মিল, আনন্দ এসব বোঝাচ্ছিলাম। পাবিদি অসুখী বলিনি, কিন্তু ওদের দুজনের টেম্পারামেন্ট আলাদা। এলা বলল, দিদি বরাবরই ভীষণ চাপা, ওপর থেকে তাকে কিছু বোঝা যায় না। সে সুখী না অসুখী ভগবান ছাড়া কারো বোঝার সাধ্য নেই। এখানে এসে দিদি কিন্তু আরও কেমন হয়ে গেল হঠাৎ। সে অনেক ফ্যামিলি ব্যাপার আছে, তুমি বুঝবে না। বাড়ি, প্রপার্টি, শশধরদের ব্যাপার স্যাপার। এলা বোধহয় এসব তেমন মন দিয়ে শুনছিল না। বলল, আমার আর এখানে ভালো লাগছে না, হোস্টেলে ফিরে যেতে পারলে বাঁচি। রবি এলার মুখ দেখতে দেখতে বলল, এখানে তোমার কিছুই ভালো লাগছে না? বলে হাসল। এলা কথাটার ইঙ্গিত বুঝতে পারল। ঠোঁটের কোণে দাঁতের ডগায় আস্তে করে কামড়ে থাকলো একটু। তারপর চাপা হাসির চোখে চেয়ে বলল, একটা জিনিস লাগছে একটু একটু। জিনিসটা কি? তা বলবো না। রবি জোরে হেসে উঠল। হাসতে হাসতে বলল, পাবিদিকে আমি বলবো তোমায় হোস্টেল থেকে ছাড়িয়ে আনতে, তুমি সেলফিশ হয়ে যাচ্ছ। হোস্টেল থেকে ছাড়িয়ে এনে তারপর কি? বিয়ের পিঁড়িতে বসিয়ে দিতে? অত সস্তা? দুজনের হাসি ঠাট্টার মধ্যে রিকশাটা রেল ক্রসিং পেরিয়ে গেল। সন্ধেবেলায় বাড়ির সামনে মাঠে পূর্ণেন্দু পায়চারি করছিল। পায়ের শব্দে ঘাড় ফিরিয়ে দেখল পার্বতী পেছনে এসে দাঁড়িয়েছে। পূর্ণেন্দু কোনো কথা বলল না।
পার্বতী খুব কাছাকাছি এসে দাঁড়ালো। আকাশ দেখল একটু, তারপর বলল, তুমি কোথাও গেলে না? না। ওরা কোন বাড়িতে বেড়াতে গেল যেন? রবি, এলা আর সন্তু গিয়েছে রবির আলাপি একজনের বাড়ি বেড়াতে, কাছাকাছি কোথাও। পূর্ণেন্দু স্থির হয়ে দাঁড়িয়েছিল না, আস্তে আস্তে পায়চারি করছিল। খানিকটা চুপচাপ থাকার পর পার্বতী বলল, তোমার সঙ্গে কথা আছে আমার, ঘরে চলো। এখানেই বলো, পূর্ণেন্দু বলল। পার্বতী আপত্তি করল না। অন্য সময় হলে হয়তো করত। দাঁড়িয়ে থেকে থেকে শেষে পার্বতী বলল, তুমি আমায় কিছু না বলে করে অনেক কাজ করো, কেন করো? ওরকম আমি কিছু করি না। এক ব্যবসাপত্র ব্যাপার, তাই বা কেন করবে? বাহ, তুমি মেয়ে ছেলে ব্যবসাপত্রের কি বুঝবে? ব্যবসাপত্রের আমি কিছু না বুঝলাম, কিন্তু এই যে তুমি বাড়িটা খোয়াচ্ছ, এই কাজটা করার আগে আমায় জানাতে পারতে না? তখন না জানালেও পরে জেনেছ। আমার কপাল খারাপ, আটকে গেলাম। পার্বতী অপেক্ষা করল খানিক, বলল, তুমি যদি ভেবে থাকো তোমার বাড়িতে আমার স্বার্থ আছে বলে আমি হায় হায় করছি, তবে ভুল করছো। আমি গরিবের ঘরে মানুষ, 5 ভাড়াটের বাড়িতে 1-1.5খানা ঘর নিয়ে থেকেছি। ছেঁড়া কাপড়, সেলাই করা জামা, কাচের চুড়ি পরে থাকতে আমার লজ্জা নেই। সেইভাবেই আমি থেকেছি, তার চেয়েও কষ্টে। কিন্তু তুমি এভাবে থাকোনি। আমার জন্যে কিছু নয়, সন্তুর জন্য আমি বলি। কি হবে সন্তুর ভবিষ্যৎ? পূর্ণেন্দু কথা বলতে পারল না। কোনো কোনো ব্যাপারে পার্বতীর ওপর সে অসন্তুষ্ট ও বিরূপ হলেও পার্বতীর মনোভাব সে জানে। সন্তুর ভবিষ্যতের জন্যে পার্বতীর উদ্বেগ বা দুশ্চিন্তা যে কৃত্রিম, পূর্ণেন্দু তা বলতে পারে না। অসহায় বোধ করে পূর্ণেন্দু বলল, আগে থেকেই তুমি ধরে নিচ্ছ বাড়িটা গিয়েছে, বাড়ি এখনও আমার। যুক্তিটা ছেলে মানুষের। পার্বতী বুঝল পূর্ণেন্দু যা বলছে তা নিজেও বিশ্বাস করে না, তবু কথার কথা বলছে। পার্বতী বলল, বেশ, তাই যদি হয় তাহলে ধার দেনার জন্যে তুমি এরকম কাহিল হয়ে পড়ছো কেন? শশধর বাবুদের ডেকে এনে তোমার কোনো মুশকিল আসান হচ্ছে? পূর্ণেন্দু কোনো আশা ভরসা বাস্তবিকই পাচ্ছে না। বলল, এত তাড়াতাড়ি কিছু হয় না। তুমি এখনও আশা করছো কিছু হবে? পার্বতী যেন ম্লান হাসল। জোর করে কিছু বলতে পারল না পূর্ণেন্দু, বরং এখন তার হতাশা বোধ হলো। পার্বতী বলল, আমার একটা কথা শোনো। বলো। শশধর বাবুদের ভরসা তুমি করো না, ওরা অন্য ধরনের মানুষ, আমাদের মতন নয়। ভরসা না হয় না করলাম, তারপর নিজে নিজেই যতটা পারো করো। আমার টাকার সিন্দুক নেই। না থাক, ব্যবসাপত্র বেচে দাও। যদি নিজে না পারো অন্যে তোমায় দাঁড় করিয়ে দেবে না। পার্বতী বলল মৃদু গলায়, আমি তোমায় বলছি, সন্তুর মুখ চেয়ে বাড়িটা উদ্ধারের চেষ্টা করো। তারপর? তারপর আর কি? ও বাড়িতে এখন যা আছে তার উপর আমরা ভাড়াটে বসাবো, ভাড়ার টাকায় চলে যাবে। ভাড়ার টাকায় কি তুমি এতদিন সংসার চালিয়েছ? ভাড়াটে আমাদের কম, তাতে চলে না। আরও বসালে চলবে। সংসার আমিই চালাই, আমি বুঝব। পূর্ণেন্দু দাঁড়িয়েছিল, কি মনে করে আবার পায়চারি শুরু করলো। পার্বতী দাঁড়িয়ে থাকল। আকাশ কালো, তারা ফুটে আছে। রেল লাইনের ওদিকে সিগন্যালের আলোটা জ্বলছে, সবুজ হয়ে গেছে, হয়তো কোনো গাড়ি আসবে। পার্বতী নিঃশ্বাস ফেলে বলল, তোমরা পারো না, আমি পারি। আমি গরিব ছিলাম, গরিবভাবে থাকতে পারবো। আমার জন্য তোমায় ভাবতে হবে না। আমার কিছু নেই, সবই তোমার, তোমাদের। পূর্ণেন্দু দাঁড়িয়ে পড়ে কথাগুলো শুনল। এভাবে কথা বলার দরকার কোথায়? পার্বতী সাধারণত এরকম কিছু বললে উচ্চস্বরে রাগের মাথায় বলে, কোনো কিছু ভেবে নয়। হয় ক্রোধ, না হয় অভিমান ছাড়া আমার তোমার ধরনের কথাগুলো আসে না। কিন্তু এখন পার্বতী যেভাবে কথা বলছিল তাতে মনে হলো সে বিশেষ কোনো বেদনা ও দুঃখের সঙ্গে বলছে। পার্বতীর স্বভাব
পূর্ণেন্দু যতটা জানে ওরকম নয়। অবাক হচ্ছিল পূর্ণেন্দু। কি হয়েছে পার্বতীর? ঘাটশিলায় এসে ব্যস্ত ছিল প্রথম প্রথম, তারপর যে ওর কী হলো কে জানে। শশধরদের ওপর পার্বতী যে খুশি নয় পূর্ণেন্দু জানত, তবে সে বোঝেনি পার্বতী ওদের ওপর মনে প্রাণে এতটা বিরূপ। ঘাটশিলায় এসেও প্রথমটায় বাস্তবিকই বোঝা যায়নি পার্বতী শশধর বাসনাকে এভাবে অপছন্দ ও ঘৃণা করে। তখন তো পূর্ণেন্দু দেখেছে পার্বতী হাসি মুখেই সব মানিয়ে নিচ্ছে। মুশকিল হলো সেদিনের রাত্রের ব্যাপার নিয়ে। হঠাৎ যেন পার্বতীর মাথা গোলমাল হয়ে গেল। সংসারে এক ধরনের মানুষ থাকে যাদের স্বভাব নরম, ঘাটে বাঁধা। এদের কৌতূহল বা আগ্রহ কদাচিৎ তেমন তীব্র হয়। সাধারণত এদের ব্যক্তিত্ব উগ্র কিংবা প্রখর হয়ে প্রকাশও পায় না। পূর্ণেন্দুর স্বভাব অনেকটা এই রকমের। পার্বতীর কাছে বলে নয়, সকলের কাছেই সে কেমন গুটিয়ে থাকে। বিশেষ করে অন্যের ব্যক্তিত্বে যদি আধিপত্যের ভাব থাকে, পূর্ণেন্দু নিজেকে শামুকের মতন গুটিয়ে ফেলে, এই তার স্বভাব। বিয়ের পর থেকে সে পার্বতীর সব রকম কর্তৃত্ব স্বীকার করে নিয়েছে, মেনে নিয়েছে যে এই সংসারের দায় পার্বতীর, দায়িত্ব পার্বতীর। পূর্ণেন্দু সেখানে হাত বাড়াবে না। পূর্ণেন্দুর একবারও সন্দেহ হলো না পার্বতীর এই পরিবর্তনের অন্য কোনো কারণও থাকতে পারে। কাছাকাছি একটা বড় পাথর পড়েছিল। পূর্ণেন্দু এগিয়ে গিয়ে পাথরটার ওপর বসে সিগারেট ধরালো। অত ভাবনার কিছু নেই, পূর্ণেন্দু বলল। কালকেই আমায় বাড়ি ছেড়ে পথে গিয়ে দাঁড়াতে হচ্ছে না। পার্বতী সামান্য তফাতে ছিল, কথাটা শুনল। পূর্ণেন্দু নিজের থেকেই বলল, কপালে যা আছে হবে। কি মনে করে পার্বতী শুধালো, তুমি কপাল বিশ্বাস করো? খানিকটা করি, যা হবার হবে, এটা ভেবে নিলেই কপালে বিশ্বাস করা হয়। আমি বিশ্বাস করি, পার্বতী বলল। একসময় করতাম না, এখন করি। পূর্ণেন্দু খানিকটা চুপ করে থেকে কিছু ভাবতে ভাবতে বলল, আমি অনেক দিন থেকেই এটা বিশ্বাস করে ফেলেছি একরকম। আমাদের যখন ভালো সময়, বেশ ভালো সময়, বাবা মারা গেল হঠাৎ। সেটা সামলে উঠতে না উঠতে মা বেঁচে থাকলে আমার জীবনটাই বদলে যেত। পূর্ণেন্দু থামল, সিগারেট খেলো খানিক, তারপর আবার বলল, যমুনাও কেমন হঠাৎ মরে গেল। আশ্চর্য। আমার ভয় ছিল বাচ্চা হতে গিয়ে একটা বিপদ না হয়। দুর্বল স্বাস্থ্য ছিল বলেই ভয় ছিল, একটু আধটু গণ্ডগোলও ছিল। অথচ বাচ্চা হতে গিয়ে ও মরল না, মরল সন্তুকে বছর খানেকের করে। সবই কপাল। পার্বতী এগিয়ে এসে পাথরের সামনে দাঁড়ালো। আরও কিছুক্ষণ সিগারেট খেয়ে পূর্ণেন্দু বলল, বসো না। পার্বতী বসল। বোধহয় পুরনো কথা ভাবতে ভাবতে কথার ঝোঁক এসেছিল পূর্ণেন্দুর। বলল, তোমায় বিয়ে করে আমার একটা ভয় ছিল, সে ভয় আর আমার নেই। পার্বতী বুঝতে পারল পূর্ণেন্দু কোন ভয়ের কথা বলছে, সন্তুর কথা। পার্বতী কোন চোখে সন্তুকে নেবে সেই ভয়। পার্বতী বলল, আমার নিজের কিছু হলে জানি না কি করতাম, তা যখন হলো না, হবে না, তখন তুমি নিশ্চিন্ত থাকতে পারো। সিগারেটের টুকরোটা ফেলে দিল পূর্ণেন্দু। বলেছি তো, আমার ও ব্যাপারে আর কোনো দুশ্চিন্তা নেই। দুজনেই কেমন নীরব হয়ে গেল। নীরব অবস্থায় দুজনেই বোধহয় অনুভব করল তারা একভাবে কথা শুরু করেছিল, ক্রমশ একেবারে সাংসারিক কথার মধ্যে এসে পড়েছে। অনেক দিন যেন তারা এভাবে কথা বলেনি, অন্তত এমন করে নয়। পার্বতী নিঃশ্বাস ফেলল দীর্ঘ করে। আচমকা শুধল, তুমি আমায় কতটা বিশ্বাস করতে পারো? পূর্ণেন্দু সাদামাটাভাবেই কথাটা নিল, বলল, কেন, সবটাই। বুকের কোথাও যেন পার্বতী কেমন দুর্বলতা অনুভব করল। বলল, তা হয় না। হয় না?
মানুষকে সবটা বিশ্বাস করা যায় না। মানুষের কথা কে বলেছে? আমি তোমার কথা বলছি। নিজের স্ত্রীকে বিশ্বাস না করার কোনো কারণ আমার নেই। পার্বতীর ইচ্ছে হচ্ছিল বলে, তুমি আমাকে শুধু তোমার স্ত্রী হিসেবেই দেখছো, অন্যভাবে দেখছো না। আমায় যদি মেয়ে হিসেবে দেখতে, আমার মন্দর কথা ভাবতে, তবে এ কথা বলতে না। তুমি সাদা সিধে বোকা সরল মানুষ। এই সংসারের অন্য পিঠ তোমরা দেখতে শেখোনি। পার্বতী বলল, তোমার চোখ নেই, চোখের সামনে বাসনাদিদের দেখছো না? বাসনাদি কেমন স্ত্রী তুমি বোঝো না? শশধরবাবু তার স্ত্রী সম্পর্কে কি বলে তুমি শোনোনি? সেদিনও তো শুনলে। স্ত্রী হলেই সে বিশ্বাসের লোক হবে এমন কোনো কথা নেই। পূর্ণেন্দু চুপ করে কথাটা শুনল। পরে বলল, তোমারও চোখ তেমন নেই। কেন? তুমি ওদের ঝগড়া মারপিট নোংরামিটাই দেখেছ, ওদের সম্পর্কের আরও একটা দিক দেখছো না? অন্য দিক দেখার জন্যে পার্বতী তেমন আগ্রহ অনুভব করল না। পূর্ণেন্দু বলল, ওদের দেখলে মনে হবে এইভাবে ম্যারেড লাইফ কাটানো যায় না, কাটানোর কোনো মানেও হয় না, দুটোই সমান। শশধরবাবু জানেন তার স্ত্রীর চরিত্র কী, স্ত্রীও জানে স্বামী কেমন। কেউ কাউকে এ ব্যাপারে সম্মান টম্মান করে না, তবু মজা, কেউ কাউকে ছাড়তে পারে না। পার্বতী কোনো কথা বলল না, যেন পার্বতীকে কিছু বোঝাচ্ছে এইভাবে। পূর্ণেন্দু বলল, এই রকম ক্ষেত্রে কি হয়? ছাড়াছাড়ি হয়ে যায়, দুপক্ষেরই শান্তি। এদের কিন্তু সেটি হবার নেই, যাই করুক কেউ কাউকে ছাড়বে না। পার্বতী বলল, ওটা ওদের ধরন। হ্যাঁ, ধরন। পূর্ণেন্দু মাথা নেড়ে স্বীকার করে বলল, এই ওদের প্যাটার্ন। এইভাবেই ওরা থাকবে, কুকুর বেড়ালের মতন ঝগড়া করে। তাতে লাভ কোথায়? কে জানে, আমি বুঝতে পারি না, কিন্তু ভেবে দেখেছি ওদের মধ্যে কোথাও একটা কিছু আছে। একজন অন্যজনকে বোঝে, নয়তো এভাবে থাকতে পারত না। পার্বতী মুখ তুলে স্বামীকে দেখবার চেষ্টা করল। মানুষটা বরাবরই শান্ত, নির্বিরোধ, ঠান্ডা মাথা, খানিকটা বোকাও। কথাবার্তা যা বলে তা সাধারণ রকমের। পার্বতীকে ভয় পায়। পার্বতী দ্বিতীয় পক্ষের স্ত্রী বলে যে ওকে অসহায় ভাব করে থাকতে হবে, ভয়ে ভয়ে চলতে হবে, তা নয়। তবু পার্বতীর চড়া স্বভাবের কাছে পূর্ণেন্দু যেন প্রথম থেকেই বশ্যতা স্বীকার করে নিয়ে সাংসারিক অনর্থক বিরোধ এড়িয়ে গেছে। হয়তো পার্বতীর কর্তব্যপরায়ণতা, পূর্ণেন্দুর সন্তানের প্রতি পার্বতীর মমতা ইত্যাদির জন্যে পূর্ণেন্দু প্রথমাবধি কিছুটা কৃতজ্ঞতাবোধ ও দুর্বলতা নিয়ে স্ত্রীকে দেখে আসছে। এই মানুষ যে সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে আলাদা করে কিছু ভাবতে পারে, পার্বতীর কোনো দিন মনে হয়নি। আজকের কথা শুনে পার্বতী অবাক হচ্ছিল। একেবারে বোকার মতন কথা তো বলছে না। পার্বতী বলল, বোঝাবুঝি জানি না, একটা জিনিস বলতে পারি, দুজনেই এইভাবে থাকতে থাকতে একটা অভ্যেস করে নিয়েছে। ভালোই করেছে। একে তুমি ভালো বলো? বলবো না কেন, আমি ২-৫টা আরও দেখেছি। স্বামী স্ত্রীও অনেক দেখলুম আমার বন্ধুদের মধ্যে, হরে দরে সবই এক। আমাদের এক বন্ধু বছর ৫ পরে তার বউকে ডিভোর্স করল। তার নাকি বোন ছিল না। তোমায় বলেছি তার কথা, নন্দকিশোর। ডিভোর্স করে থাকলো কিছুদিন, আবার একটা বিয়ে করলো অফিসের একটা মেয়েকে। বিয়ের পর থেকেই লেগে আছে। এখন বলে, ভাই আগেরটাই ভালো ছিল, তবু তার সঙ্গে বছর ৫ থাকতে পেরেছি, এর সঙ্গে ৬ মাসেই ফেড আপ। বলে পূর্ণেন্দু হাসল একটু। পার্বতীর ইচ্ছে হচ্ছিল জিজ্ঞেস করে, এত জ্ঞানের কথা তো বলছো, কিন্তু কাল যদি তুমি শোনো মহিপতির সঙ্গে আমার লুকিয়ে বিয়ে হয়েছিল, আমরা লুকিয়ে লুকিয়ে স্বামী স্ত্রীর মতন থেকেছি, কথাটার মানে নিশ্চয় বুঝেছ। তারপর মহিপতি পালালো, আমি মুখ বুঝে কুমারী সেজে থাকলাম। থাকতে থাকতে তোমার সঙ্গে আলাপ হলো, সুযোগ সুবিধে বুঝে তোমায় বিয়ে করে ফেললাম। যদি এসব শোনো তাহলে তোমার অবস্থা কেমন হবে? এই স্ত্রী কি তোমার পছন্দসই হবে? রাখতে পারবে আমাকে? তোমার নরম সরম স্বভাব
গোবেচারি ভাব শিষ্টতা তখন আর থাকবে না। যে তুমি আমার কাছে পোষমানা হয়ে আছো, সেই তুমিই তখন দাঁত নখ বের করে চোখ লাল করে আমায় শাসাবে। পার্বতী দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হঠাৎ বলল, এক স্বামী ছেড়ে এসেছে, কিংবা ধরো বিয়ে করে ভেঙে গেছে, আবার বিয়ে থা করল, এমন মেয়ে দেখেছ? পূর্ণেন্দু ভাবল, বলল, আজকাল ডিভোর্সের পর আবার অনেক মেয়ে বিয়ে করছে, ছেলেও। কেন? এমনি জিজ্ঞাসা করছি। তারা কেমন থাকে কে জানে। ভালোই, পূর্ণেন্দু বলল। মানিয়ে নিয়ে থাকতে পারলেই ভালো থাকে, মানাতে না পারলে থাকে না। পার্বতীর মনে একটা উদ্দেশ্য ছিল। কথাটা বলার পর সে বুঝল দুয়ের মধ্যে তফাৎ আছে। বিবাহ বন্ধন ছিন্ন করে আইনসঙ্গত এবং সামাজিকভাবে যে আসছে তার কোনো গোপনীয়তা নেই। সে তার অতীত লুকিয়ে রেখে আসছে না। পার্বতীর বেলায় তা নয়। পার্বতীর অতীত পূর্ণেন্দু জানছে না, জেনে বিয়ে করেনি। আজ আচমকা জানতে পারলে পার্বতীকে সেভাবে মেনে নিতে পারবে না। ভালো লাগছিল না পার্বতীর। প্রসঙ্গটা পাল্টে নেবার জন্য ব্যস্ত হয়ে উঠছিল। চলো ঘরে যাই, খুব অন্ধকার লাগছে, পার্বতী বলল। পূর্ণেন্দু বলল, চলো। দুজনেই উঠল। পার্বতী বলল, শশধর বাবু সম্পর্কে কি করবে ভেবে দেখো। দেখব। আমার তো মনে হয় তুমি ওকে যে জন্যে ধরে আছো তার কিছু হবে না। ভরসা পাচ্ছি না। আমি কিন্তু তোমায় বলছি, শশধর লোকটা খারাপ নয়, ওর মন ভালো। কি জানি, আমার ভালো লাগে না। হাঁটতে হাঁটতে পার্বতী বলল, ও নিজে কিছু করে না, অন্যকে চড়িয়ে খায়। একদম করে না যে তা নয়, কিছু করে, সে যাগে। তোমার যখন এতই আপত্তি, ভেবে দেখছি বাড়িতে অশান্তি করে লাভ নেই, আমি অন্য চেষ্টা করব। পার্বতী আর কিছু বলল না। বাড়ির বারান্দায় উঠে পার্বতী হঠাৎ বলল, এখন কটা বাজে? পূর্ণেন্দুর হাতে ঘড়ি ছিল না। আন্দাজে বলল, 7:30 হবে। সন্তুরা ফিরবে কখন? এত তাড়াতাড়ি কি ফিরবে? নিজের ঘরের ভেজানো দরজা খুলে দিয়ে পার্বতী একটু দাঁড়ালো। ঘরের বাতি জ্বালল না। তারপর পূর্ণেন্দুকে ডাকল, এই ঘরে এসো না। পূর্ণেন্দু ঘরে আসতে ঘরের আলো জ্বেলে দরজাটা সামান্য ভেজিয়ে দিল পার্বতী। মহিবতী বারান্দায় বসেছিল। রাতের খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় এসে বসেছে। সিগারেটটা প্রায় ফুরিয়ে এসেছে, বাকিটুকু শেষ হলে উঠে পড়বে। বারান্দা অন্ধকার, বাগান কালো হয়ে আছে। বকুল গাছের মাথা পর্যন্ত চোখ যায়, তারপর আর দৃষ্টি যায় না। বাগানের গাছপাতায় হিম পড়ছে। সামনে শীত, আসন্ন শীতের বাতাসও আজকাল গায়ে লাগে। আলস্য এবং ক্লান্তি লাগছিল মহিপতির। আজ সারাদিন কাজে কাজে গেছে। সকালে গিয়েছিল জঙ্গলের ইজারার জন্যে। নতুন একটা ইজারা নেবার ইচ্ছা। কাঠগুলা আরও বাড়াবে, করাত কল বসাবে, এইসব চিন্তায় এবং কাজে মহিপতি আজ কদিন খুব ব্যস্ত। মাঝে মাঝে যখন ক্লান্তি আসে, আলস্য জড়িয়ে ধরে গভীর করে, তখন মহিপতির মনে হয় সে অকারণে এত বেশি করে ব্যবসায় জড়িয়ে পড়ছে। এর কোনো দরকার বাস্তবিকই ছিল না। তার যা আছে এই যথেষ্ট। মাথা গোঁজার মতন একটা জায়গা এতদিনে করে নিতে পেরেছে। কাঠগুলার যে ব্যবসা নিয়ে এখানে পড়েছিল তাতে তার খাওয়া পড়ার অভাব হবার কথা নয়। একেবারে শূন্য হাতে সে বসেও নেই। এইভাবেই তার চলে যেতে পারত। কেন যে নতুন করে আবার এক ব্যবসায় নামছে বা যা ছিল তা বাড়াতে চাইছে, মহিপতি নিজেও যেন সেটা স্পষ্ট বোঝে না। একজন অংশীদার জুটেছে, এটা বড় কথা নয়। মহিপতির এ বিষয়ে আগ্রহও তেমন ছিল না, বরং অংশীদার অর্জুনবাবুর আগ্রহই বেশি। হয় অর্জুনবাবুর আগ্রহাতিশয্যে, না হয় অন্য কোনো কারণে মহিপতি তার কারবার বাড়াতে ফাঁপাতে চাইছে।
অন্য এই কারণটা যে কি মহিপতি বুঝতে পারছে না। মনে হচ্ছে এ যেন নিজেকে আরও জড়িয়ে রাখার চেষ্টা, কাজের মধ্যে নিজেকে ধরে রাখার ইচ্ছে। সিগারেটটা মহিপতি ফেলে দিয়েছিল। অন্ধকার বারান্দায় পায়ের শব্দ পেয়েও মহিপতি ঘাড় ফিরিয়ে তাকালো না। রমা পায়ের শব্দ করে কাছে এলো, এসে বলল, ঘরে সাপ ঢুকেছে। মহিপতি ঘাড় ফিরিয়ে তাকালো। সাপ? কোথায়? আমার ঘরে। সাপের কথায় যতটা চমকাবার কথা, এরা কেউই অতটা চমকালো না। গাছপালা, ঝোপ জঙ্গল, মাঠে ঘাটে থাকতে থাকতে এই অভ্যেসটা হয়ে গেছে। মহিপতি বলল, সে কি রে, তাড়াতে বলেছিস? মারতে বলে দে। বলতে বলতে মহিপতি উঠে দাঁড়ালো। রমার ঘরে সাপ, অথচ তার গরজ যেন কম, দাঁড়িয়ে থাকল। মহিপতি বলল, চল দেখি। রমা বলল, বিষণদা দেখেছে, পাচ্ছে না। বিষণ এ বাড়ির চাকর, মাঝবয়সী লোক, কাজে কর্মে পটু, বিশ্বস্ত। মহিপতি বুঝতে পারল না, ঘরে যদি সাপ ঢুকে থাকে তবে না দেখতে পাওয়ার কারণ কি। মহিপতি বলল, আচ্ছা চল, আমি দেখছি। রমার ঘরে এসে মহিপতি দেখল বিষণ তখনও সাপ খুঁজে বার করার চেষ্টা করছে। চারপাশ তন্ন তন্ন করে খুঁজেও সে কোথাও কিছু দেখতে পাচ্ছে না। মহিপতি নিজেও খাটের তলা, চৌকাটের ফাঁক, একোণ ওকোণ দেখতে লাগল। হাল ছেড়ে দিয়ে বিষণ বলল, ঘরে সাপ নেই, ঢুকে থাকলেও বেরিয়ে গেছে, নালী নর্দমার মুখ বন্ধ। বিষণ তার হাতের লাঠিটা নামিয়ে রেখে চলে গেল। মহিপতি বলল, কোথায় সাপ? রমা নির্বিকারভাবে বলল, আছে। কোথায় আছে? সবই তো ও দেখল, সাপ থাকলে দেখতে পেত না? রমার চোখ মুখ বলছিল, সাপ তোমরা দেখো না দেখো, সাপ আছে। মেয়েটার মাঝে মাঝে ঝোঁক ধরে, ছেলে মানুষের মতন ঝোঁক কিংবা জেদ। মহিপতির মনে হলো ঠিক সেরকম কোনো ঝোঁক না হলেও ওর যেন কেমন একটা জেদ চেপেছে। তুই সাপ দেখেছিস? মহিপতি জিজ্ঞেস করল। না। তবে? রমা নাক টানল, যেন বাতাসের গন্ধ শুঁকল। তারপর শাড়ির আঁচলে নাক চাপা দিয়ে বলল, গন্ধ। মহিপতি বিরক্ত হয়েও হেসে ফেলল। সাপের গন্ধ পাচ্ছিস তুই? রমা মাথা নেড়ে জানালো, হ্যাঁ, সে গন্ধ পাচ্ছে। মহিপতি আর বলার মতন কথা খুঁজে পেল না। যে সাপ দেখে না অথচ সাপের গায়ের গন্ধ পায়, তাকে কী বা বলা যায় আর? তোর বলিহারি নাক। ঘরে সাপ টাপ নেই, তুই শুয়ে পড়। মহিপতি বলল। বলার পরও এপাশ ওপাশ ভালো করে দেখতে লাগলো। রমা জোরে জোরে মাথা নাড়ল। সে এ ঘরে শোবে না। বলল, সাপের গন্ধ, সাপ আছে, আমি শোবো না। কোথায় সাপ? সাপ নেই। আছে। তোর মাথা আছে। মহিপতি ঘর ছেড়ে চলে যাবার জন্যে পা বাড়াচ্ছিল। থাকলে থাকুক, তোকে কিছু বলবে না। মহিপতির সঙ্গে সঙ্গে রমাও ঘর থেকে বেরিয়ে এলো। কি হলো? আমি শোবো না, সাপের গন্ধ। কি জ্বালা! তুই ঘরে শুবি না তো কোথায় শুবি? রমা সে কথার কোনো জবাব না দিয়ে মহিপতির পাশ দিয়ে এগিয়ে গেল। মহিপতি বিরক্ত হচ্ছিল। সাপ নেই, তবু বলবে আছে। চোখে দেখেনি, গন্ধ শুকেই সাপের অস্তিত্ব সম্বন্ধে নিঃসন্দেহ। সাপ বেরোবার সময়ও এটা নয়। বর্ষাকালে এরকম অবশ্য হয়, বাড়ির মধ্যে সাপ খুব চোখে পড়ে। এখন শীত এসে গেছে, শীতের এই সময় সাপ নজরে পড়ার কথা নয়। আসলে মেয়েটার মাথা খারাপ, কোথাও কিছু দেখেনি, হয়তো কোথাও কিছু গন্ধ পেয়েছে, তার মনে হয়েছে সাপ। সাপের আবার গন্ধ থাকে নাকি? কে জানে? মহিপতি জানে না। বারান্দা দিয়ে নিজের ঘরে আসতে আসতে মহিপতি দেখল রমা তার শোবার ঘরের চৌকাঠ ডিঙিয়ে ভিতরে ঢুকছে। ঘরে এসে মহিপতি বলল,
তুই এ ঘরে চলে এলি যে? রমা বিশেষ গ্রাহ্য করল না, বলল, ও ঘরে আমি শোবো না। কেন শুবি না? সাপ নেই বলছি না তোকে? আছে। সাপের গায়ের গন্ধ থাকে নাকি? জন্তু কোথাকার। থাকে। মহিপতি মুশকিলে পড়ল। বেশ, তুই শুবি কোথায়? রমা নিরুত্তর। এ ঘরে শুবি? রমা পলকের জন্যে মহিপতির মুখের দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে নিল। মহিপতি বুঝতে পারল রমা এ ঘরে তার কাছে শুতে চায়। মহিপতি অবাক হল না, আশ্চর্য বোধ করল না। আজকাল অন্তত বছরখানেক ধরে রমার কোনো কোনো পরিবর্তন বেশ চোখে পড়ে। ইদানিং তা আরও স্পষ্ট খোলামেলা হয়ে উঠেছে। অনেক দিন ধরেই মহিপতি দেখছে রমা যেন তাকে কিছু বোঝাবার চেষ্টা করছে। কি বোঝাতে চাইছে মহিপতি তা জানে। রমার দিকে সামান্য সময় তাকিয়ে থাকল মহিপতি। তাদের সম্পর্ক এতকাল বিশেষ জটিল ছিল না। রমা ছিল আশ্রিতা, মহিপতি তাকে পালন করেছে। স্নেহ, মমতা, করুণা ছাড়া বিশেষভাবে অন্য কিছু অনুভবও করেনি। এখনও সে এর বেশি আর যে কি অনুভব করে তা জানে না। অথচ মহিপতি লক্ষ্য করছে রমার ইদানিং এক একটা মুহূর্ত আসে যখন সে মহিপতিকে অন্য দৃষ্টিতে দেখে। গায়ের কাছে এসে ঘন হয়ে দাঁড়ায়, নখ দিয়ে খামচায়, আঁচড়ে দেয়, দু একবার আচমকা ধারালো দাঁতে কামড়েও দিয়েছে। প্রায় নির্বোধ পশুর মতন তার উত্তেজনা ব্যক্ত হয়। মহিপতি এখন পর্যন্ত এ ব্যাপারে স্পষ্ট কোনো প্রশ্রয় রমাকে দেয়নি। তবু কখনো সখনো যতটা সম্ভব হালকা করে হলেও মেয়েটার মতিগতি নরম করার জন্যে হয় হেসে ঠাট্টা করে কিছু বলেছে, বুঝিয়েছে, না হয় খানিকটা আদর করে সরিয়ে দিয়েছে। আজ রমাকে বুঝিয়ে সুঝিয়ে কতটা কি করা যায় মহিপতি ভাবতে লাগল। রমা দাঁড়িয়েছিল, তার ঘাড় এক পাশে ঘোরানো। লম্বা সরু ঘাড় বলে তার এই বাঁকানো ঘাড় সুন্দর দেখাচ্ছিল। ঘাড়ের দুপাশে চুলের গুচ্ছ, মাথায় জড়ানো খোঁপা। গায়ের শাড়িটা ডুরে, সবুজ আর খয়েরি লালের। এখনও যেন পুরো কোর ওঠেনি। মহিপতি রমার হাত দেখতে পাচ্ছিল। একটা হাত নিচে পাশাপাশি ঝোলানো, অন্য হাত কাঁধের দিকে আড়াল পড়েছে। রমার হাত লম্বাটে, তেমন পুষ্ট নয়, অথচ মোলায়েম ও নিজের ছাদ মতন। গায়ের জামাটা রঙিন নয়, সাদা। মহিপতি বলল, তুই এ ঘরে কোথায় শুবি? নিচে? বলে মহিপতি ইচ্ছে করেই হাসল। রমা ঘাড় ফিরিয়ে মহিপতির দিকে তাকালো। মহিপতি রমার চোখ দেখল। ওই চোখ থেকে কিছু বোঝার উপায় নেই। রহস্য অথবা সংকোচ রমার চোখে ছিল না। তবু মহিপতির মনে হলো চোখ যেন সামান্য ঘোলাটে। কোথায় শুবি তুই? নিচে শুলে তোকে পোকামাকড়ে কামড়াবে। আমার আর মশারি নেই। মহিপতি ঠাট্টা করছিল যেন। রমা বলল, কামড়াক। তোর ঘর থেকে সাপটা এ ঘরেও চলে আসতে পারে। না। রমা মাথা নাড়ল। কি করে বুঝলি তুই? তোকে না পেয়ে এ ঘরে এসে হাজির হবে ঠিক। আমি খাটে শোবো। বাহ, আর আমি? রমা চোখের ইশারায় বিছানা দেখালো যেন। মহিপতি ইচ্ছে করেই হাসল। বলল, তুই আমার সঙ্গে বিছানায় শুবি কি রে? তুই আমার কে? রমা তেমন কোনো গা করল না। বিছানায় গিয়ে বসে পড়ল। মহিপতি এবার সন্ত্রস্ত হল। রমাকে এ ঘর থেকে সরানো মুশকিল। সাপের ব্যাপারটা রমার চালাকি হতে পারে। এসব বুদ্ধি রমার থাকার কথা নয়, কিন্তু ক্রমেই হয়ে উঠছে। বোধহয় মানুষের কোনো কোনো জ্ঞান স্বাভাবিকভাবেই হয়ে আসে। মহিপতি একবার ভাবল সে খানিকটা শক্ত হবে কিনা। কখনো সখনো তাকে শক্ত রুক্ষ হতে হয়, শাসন করতে হয় রমাকে। একসময় রমা যখন কিশোরী ছিল, মহিপতি দু একটা চড়চাপড়ও লাগিয়েছে।
রমার বয়স বাড়ার পর এখন আর ঠিক সেভাবে গায়ে হাত তুলতে পারে না, ধমক ধমক দিয়েই শাসন করে। মহিপতিকে রমা ভয়ও পায়। আজ এই অবস্থায় মহিপতি রমাকে ভর্ৎসনা করতে বা তার উপর রুক্ষ হতে সাহস হলো না, তাতে বিপরীত হতে পারে। রমা যে আগের অবস্থার আর নেই, পূর্বের মতন ব্যবহারও যে তার প্রতি করা যায় না, মহিপতি জানে। বিশেষ করে এখনকার রমা অন্য মানুষ, তার সঙ্গে সাধারণ মেয়ের পার্থক্য খুব বেশি নয়। মহিপতি ভাবল সামান্য, বলল, আমার বিছানায় তোকে শুতে নেই। রমা হাসল। তার হাসি বিচিত্র। চতুরের মতন সে হাসতে পারে না, হয় নির্বোধের মতন হাসে, না হয় সরলভাবে। এ হাসি নির্বোধের নয়, হয়তো সরল, কিন্তু কিছুটা কৌতুক রয়েছে। রমার হাসি দেখতে দেখতে মহিপতি হেসে বলল, আমার বউ হলে শুতে পারতিস। রমা চোখ বাঁকা করে মহিপতিকে দেখল, বলল, আমি কে? তুই বল, তুই কে? পুষ্যি। মহিপতি জোর করে হাসল, বলল, আমি তোর বিয়ে দেব, দেখবি, জোয়ান ছেলে, কাজকর্ম করে, তোকে বিয়েতে অনেক জিনিস দেব, শাড়ি, গয়না, খাট। মহিপতি যেন ছেলে ভোলানোর মতন করে বলছিল, অথচ সে জানে রমার বিয়েতে এর বেশি দিতেও তার আপত্তি নেই। বিয়ের লোভ রমাকে বিচলিত করতে পারল না। মস্ত করে হাই তুলল। হাই তোলার সময় গা ভেঙে বসে মুখে হাত ওঠালো। এবার যেন সে শুয়ে পড়বে বিছানায়। মহিপতি বুঝতে পারল না সে কি করবে। রমা যদি শুয়েই পড়ে, তাকে ঠেলে উঠিয়ে দিতে পারবে না, ঘর থেকে তাড়িয়ে দেওয়াও সম্ভব নয়। মেয়েটার আজ রোখ বেশি। শুধু রোখ নয়, বোধহয় মহিপতিকে অবজ্ঞা করতেও চাইছে। এরকম হবার কথা নয়, কেন হচ্ছে তাও মহিপতি অনুমান করতে পারছিল না। বিছানার দিকে এগিয়ে এসে মহিপতি বলল, আমার পাশে কেউ শুলে আমার ঘুম হয় না। তুই তবে বিছানায় এসো, আমি অন্য ঘরে যাচ্ছি। বলে মহিপতি এমন একটা ভঙ্গি করে দাঁড়ালো যেন সে তার বালিশ টালিশ উঠিয়ে নিয়ে চলে যাবে। রমা মহিপতির চোখের দিকে তাকালো, তাকে অসন্তুষ্ট দেখাচ্ছিল। মহিপতি ঠাট্টার গলায় বলল, তোর শোয়া খারাপ, তুই একেবারে জংলি, তোর মুখে যত আতাটাতা পেয়ারার গন্ধ। মহিপতির কথা শেষ হবার আগেই রমা বিছানার উপর উপুর হয়ে ঝাঁপিয়ে পড়ে মহিপতির মাথার বালিশ আঁকড়ে ধরল। বিরক্ত হচ্ছিল মহিপতি। সারাদিনের পরিশ্রমে সে ক্লান্ত, ঘুম পাচ্ছে। দাঁতের গোড়ায় একটা ব্যথার মতন লাগছিল কদিন ধরেই, সেই ব্যথাটা আবার অনুভব করল হঠাৎ। মহিপতি আরও একটু এগিয়ে রমার হাতের পাশ দিয়ে বালিশ ধরে টানতে গেল। রমা ছাড়ল না। মহিপতি রমার কাঁধ ধরে টেনে তুলতে গিয়ে লক্ষ্য করল রমার ঘাড়ের তলায় কালচে মতন দাগ হয়ে আছে। চুলের গুচ্ছ ওটা নয়, পাতলা লোমও নয়, কাল শিরে বলেও মনে হলো না। গাছের পাতার মতন নাকি শ্যাওলার মতন দেখাচ্ছিল। দাগটা দেখতে দেখতে মহিপতির কীরকম মনে হলো। এটা কিসের দাগ রে? মহিপতি দাগটার কাছে আঙুল ছুঁয়ে শুধল। রমা মুখ উপুর করে শুয়েছিল বালিশ আঁকড়ে, কোনো জবাব দিল না। মহিপতি দাগটার ওপর আঙুল বোলাতে বোলাতে আবার বলল, কোথায় লাগিয়েছিস? রমা চুপচাপ, যেন সাড়া দেবার প্রয়োজন তার নেই। মহিপতি বিছানায় বসল। বিছানায় বসে পিঠ নোয়াতে সে রমার সর্বাঙ্গে এক ঘ্রাণ অনুভব করল। প্রথমে না হলেও কয়েক মুহূর্তের মধ্যেই মহিপতি নিঃসন্দেহ হল এই গন্ধ রমার শরীরের, তার বসনের। অর্ধপরিণত যৌবনের এই ঘ্রাণ মনোরম। মহিপতি কিছুটা আবেশ অনুভব করছিল। রমার ঘাড়ের কাছে সেই শ্যাওলা রঙের দাগের ওপর আঙুল বোলাতে বোলাতে মহিপতি কেমন যেন অবাক হল। এই ঘ্রাণ তার পরিচিত মনে হচ্ছে। অনেক আগে সে প্রায় এই রকমের এক আবেশ অনুভব করেছিল। পার্বতী,
পার্বতীর সর্বাঙ্গে একদা এই গন্ধ স্বাদ ছিল। মহিপতি তার নিবিড় করে উপভোগ করেছে। রমার ক্ষেত্রে মহিপতি সেই একই ধরনের আসক্তি অনুভব করতে পারে না, অথচ সে যে আসক্ত হতে পারে তাও সত্য। মহিপতি মাথা আরও নুইয়ে রমার ঘাড় ও চুলে কোমল করে হাত ছুঁয়ে রাখল। রমা। রমা সাড়া না দিলেও শব্দ করল একরকম। মহিপতি বলল, তোর আবার জ্বর হবে, গা গরম গরম লাগছে, কাঁপুনি লাগছে নাকি? রমা বালিশে মুখ গুঁজেই মাথা ঘষল। না। আমি দেখছি তোর গা গরম, গায়ে কাঁটা দিচ্ছে। মহিপতি ইচ্ছে করেই বলল। অবশ্য রমার শরীর ছিল উষ্ণ, শরীরে কিছু রোমাঞ্চ ছিল। তুই বরং এখানেই শো, এই বিছানায়, আমি পাশের ঘরে যাচ্ছি। মহিপতি উঠে পড়তে যাচ্ছে বুঝে রমা বিছানায় উঠে বসল। উঠে বসেই মহিপতির জামা ধরে ফেলল মুঠোয়। মহিপতি মুঠো ছাড়ল না, বলল, তোর নির্ঘাত জ্বর হবে। হোক, জ্বরে তুই মরবি। রমা মাথা নাড়ল জোরে জোরে। সে মরবে না। তুই মরলে তোর বাবা স্বর্গে থেকে আমায় কি বলবে রে? হ্যাঁ, বলবে হাবাগোবা মেয়েটাকে দিয়ে এলাম, মেরে ফেললে। মহিপতি কিভাবে বলেছিল রমা বুঝল না। বাবার কথায় আচমকা তার কীরকম শিথিলতা এলো, যেন সে বাবাকে ভাবছে, বাবার স্মৃতি দেখছে। এইভাবে খানিক বসে থাকল। তারপর মহিপতির জামা ছেড়ে দিল, দিয়ে বার কয়েক মহিপতির দিকে অন্যমনস্কভাবে তাকাল। তারপর খানিকটা উদাস, খানিকটা ভয়ের চোখে জানলার দিকে তাকিয়ে থাকল। তার বাবা যেন জানলার ওপাশে অন্ধকারে দাঁড়িয়ে আছে। মহিপতি উঠে দাঁড়াল, সামান্য চুপচাপ। শেষে রমা মন ভেঙে যাওয়া হতাশ গলায় বলল, আমি নদীতে চান করতে যাব। নদীতে? তোর মাথা খারাপ? কাল সকালে যাব। বাড়িতে কুয়া নেই? নদীর জলে ময়লা যায়, বাবা বলতো। নদী, বালি, আকাশ ময়লা কেটে দেয়। মহিপতি কিছু বুঝল না। রমা তার গায়ের শাড়ি না গুছিয়েই উঠে দাঁড়ালো। তারপর কোনো কিছু না বলে অনেকটা বেহুঁশের মতন ঘর ছেড়ে চলে গেল। মহিপতি নির্বোধের মতন দাঁড়িয়ে থাকল। দিন ৩-৪ আরও কেটে গেল। শশধররা টাটানগর থেকে ফিরে এলো ট্যাক্সি করে। ডান হাতটা ভেঙেছে শশধর, কবজির কাছে। তবে মারাত্মক হয়তো নয়, হাত প্লাস্টার করা। গলার সঙ্গে বাঁধা কাপড়ে হাত ঝুলিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। শশধর বলছে, হোটেলের বাথরুমে পড়ে গিয়ে ভেঙেছে। বাসনা বলছে, মোটেই নয়, বুড়ো বয়সে কোথায় সিঁড়ি চড়তে গিয়ে পড়ে গিয়ে ভেঙেছে। পার্বতীর সন্দেহ, দুটোই মিথ্যে কথা। নিশ্চয় কর্তাগিন্নি মদ্যপ অবস্থায় লাঠালাঠি করার সময় অঘটন ঘটিয়েছে। শশধর হাত ভেঙে এসেছে অবশ্য, কিন্তু থাকবে না এখানে, কালই কলকাতায় ফিরবে। বাসনা এসেই জিনিসপত্র গোছগাছ করতে বসল। যাবার সময় যে আবহাওয়ায় তারা গিয়েছিল এবং যে মনোভাব নিয়ে ফিরে এসেছে তার স্পষ্ট কোনো প্রতিক্রিয়া চোখে পড়ছিল না। বরং শশধর এবং বাসনা এমন একটা ভাব দেখাচ্ছিল যেন পুরনো ব্যাপারটা তারা ভুলে গেছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে নিশ্চয় ওটা ভুলে যাওয়ার ব্যাপার নয়। তবে সপ্তাহখানেকের কিছু বেশি সময়ের মধ্যে কিছু জল গড়িয়ে গেছে, সেই সদ্য সদ্য ভাবটা নেই। মানসিক উত্তেজনা বা পীড়নও অনেকটা থিতি এসেছিল। এইসব কারণে ওরা ফিরে এলেও এ বাড়ির থমথমে ভাবটা আর ফেরল না। এ বাড়িতে এখন যা তা নির্জীব নিঃসার ভাব, ঝিমিয়ে পড়া অবস্থা। আর এই ঝিমুনির মধ্যে ফলের কোয়া খুলে যাবার মতন মানুষগুলি সব আলাদা আলাদা হয়ে গেছে। রবি আর এলা তবু মাঝে মাঝে আড়ালে একটা জীবন্ত ভাব আনে, কিন্তু বাড়িটা নিশ্চয় আর জীবন্ত নয়। শশধররা ফিরে এলে পার্বতী আর কোনো রকম অশান্তি করল না। করার কারণও নেই। কথা ছিল তারা আসবে এবং এসে একটা রাত কাটিয়ে কলকাতায় ফিরবে। কথার খেলাপ তারা করছে না।
কালই কলকাতা ফিরবে। বরং পার্বতী শশধরের সঙ্গে কিছু কথাবার্তা বলল, বাসনার সঙ্গেও বাক্যালাপ করল। পূর্ণেন্দু বলছিল ঘাটশিলা আর তার ভালো লাগছে না, তারাও ফিরে গেলে পারে। পার্বতীর আপত্তি, চলো বললেই যাওয়া যায় না, গোছগাছ করে যেতে হলে 2-1 দিন সময় চাই। রবি বলছিল আর 2 দিন কাটানো মানেই দেওয়ালি, দেওয়ালিতেই তাদের ফেরার কথা, অতএব সময় মতোই ফেরা হবে। দুপুরের খাওয়ার সময় শশধর প্রস্তাব করল, আজ বিকেলে কাছাকাছি একটা জায়গা থেকে বেরিয়ে আসি সবাই, আবার একসঙ্গে কোথায় যাব না যাব, লেট আস মেক আ হ্যাপি ইভিনিং টুগেদার। রবি বলল, আমি এগ্রি করছি, যাবেন কোথায়? এলা বলল, ফুলডুংরি। বাসনা বলল, ডুংরি না টুংরি আমি আজও বুঝলাম না, একজন এক রকম বলে। ফুলডুংরি কাছেই, এ বাড়ি থেকে ধীরে সুস্থে হেঁটে গেলেও বোধহয় পুরো 1/2 ঘন্টা লাগে না। চলো চলো করে বেরোতে বিকেল গড়িয়ে গেল। বিকেল আর এখন থাকে কোথায়, দেখতে দেখতে ফুরোয় ঝাপসা হয়ে আসে। রোদ যখন গাছের মাথায় উঠে যাই যাই করছি, তখন ওরা বেরোলো। মহিপতিও এসে হাজির, এসেছিল অন্য কাজে, কাছাকাছি এক ভদ্রলোকের সঙ্গে কথা বলতে, এদের মধ্যে আটকে পড়ল। শশধর বলল, চলুন মশাই, আপনার কাজ চিরকাল থাকবে, আমরা থাকব না। মহিপতি কি ভেবে বলল, চলুন, হাতে কি হলো? পতন। শশধর হেসে জবাব দিল, টাটানগর থেকে ফিরলেন কবে? আজ। মহিপতি লক্ষ্য করে দেখল এই দলটি অনেক দিন পরে জোড়া লেগেছে, যদিও সেই আগের মতন নয়, তবু জোড়া। আগে দেখে মনে হয়েছিল মৌচাক, এখন জোড়াতালি, তবু ভালো। বাঁহাতি স্কুল, একটা দল এসেছে কলকাতা থেকে কাচ্চা বাচ্চার, পতাকা উঠছে, মাঠের মধ্যে গান গেয়ে গোল হয়ে নাচছিল বাচ্চা মেয়েরা, ছেলেগুলো ফৌজি কায়দায় প্যারেড করছে, বাঁশি বাজছে কোথাও। কলকাতার একজোড়া দিদিমণি গলা জড়াজড়ি করে প্রাণের গল্প করছে মাঠে বসে। পিচের রাস্তা, পরিষ্কার, সামনে ক্রমেই চড়াই উঠছে। রবি মাঝে মাঝে এলাকে গাছ দেখিয়ে জিজ্ঞেস করছে, এটা কি গাছ, ওটা কি গাছ বলো তো? এলা বলতে পারছে না, বা বললেও ভুল বলছে। কাঁঠাল আর ডুমুর গাছের পাতার তফাৎ তার তেমন চোখে পড়ছে না, ওই নিয়ে হাসাহাসি ঠাট্টা রগড় চলছিল। এলা আজ পরিপাটি করে সেজেছে, ঘন সবুজ রঙের শাড়ি পরেছে সিল্কের, ছোট হাতের ব্লাউজ, গলায় মস্ত বালা পাথরের, চুল বেঁধেছে ফাঁপিয়ে ফুলিয়ে। বাসনাও মন্দ সাজেনি, তার আজকার সাজে বরাবরের উগ্রতা অবশ্য কম, ওরই মধ্যে যতটা তাতে ওকে আলাদা করে বোঝা যায়। ওর গালের চামড়া রঙে পুরু হতে হতে কর্কশ হয়ে গেছে, এখন আর রং ধরার ভালো জমেনি। বাসনার হাত নির্লোম, চুলের গুচ্ছ কাঁধ পর্যন্ত। তবু এ কথা ঠিক, বাসনার চেহারায় প্রলোভনের সামগ্রী আজও কিছু অবশিষ্ট আছে, তার কণ্ঠস্বরও সুন্দর, অতি সুন্দর। বাসনা যেতে যেতে আচমকা কি দেখে গুনগুন করে গাইল, তুমি সন্ধ্যার মেঘমালা। গেয়েই থামল, বলল, দূর, আর গান হয় না। শশধর আজ একটা ছড়ি নিয়ে বেরিয়েছে, বাহারি ছড়ি, রাস্তায় ঠুকে ঠুকে হাঁটছিল, পরনে ট্রাউজার্স, গায়ে হালকা রঙের বুশশার্ট। শশধরের যে বয়স হয়েছে বোঝা যায়, আরও বোঝা যায় একসময় সে সুপুরুষ ছিল। পূর্ণেন্দু পাশাপাশি যাচ্ছে শশধরের, একেবারে সাদামাটা ভাব তার। সন্তু কখনো এখানে কখনো সেখানে, মাঝে মাঝে রাস্তার ধার থেকে পাথর কুড়িয়ে ছুঁড়ছে। পার্বতী প্রায় বাসনার পাশে, সামান্য পিছিয়ে। দুপাশে কিছু বাড়ি, 2-1টা বেশ বাহারি, কোনোটা ফাঁকা, কোনো বাগানে ফুল ফুটছে মরশুমের, রাস্তার দুপাশ ধরে গাছ। বম্বে রোডের কাছে পৌঁছে দেখা গেল আকাশে লাল মেঘ জমছে, গোধূলি বেলা চলছে।
দেখতে দেখতে ঝাপসাটে ভাব গভীর হয়ে সন্ধে নামবে। মহিপতি বলল, অন্ধকার হয়ে যাবে ওপরে চড়তে, তাড়াতাড়ি হাঁটুন। শশধর বলল, বাঘ ভাল্লুক নেই তো, অন্ধকার হলেই বা কি, চোখে পথ দেখতে পাবেন না। শশধর কি ভেবে হেসে বলল, মশাই, চোখ থেকেই বা কোন আলো আমরা দেখছি? কথাটার অর্থ মহিপতি বুঝতে পারল না। শেষে ফুলডুংরির পায়ের তলায় এসে মহিপতি বলল, আজ কেউ নেই। নেই কেন? এসেছিল, হয়তো নেমে গেছে, ওপরেও থাকতে পারে দু একজন, নামছে। চারপাশ একেবারে ফাঁকা, ডাকবাংলোটাও নিঝুম হয়ে পড়ে আছে। ওরা টিলা বেয়ে উঠতে লাগলো। গাছপালা, নুড়ি, পাথরের ছড়াছড়ি, লম্বা লম্বা ঘাস, কাঁটা ফুল, শালের চারা উঠেছে এপাশ ওপাশে। পাক খেয়ে খেয়ে পথ, রাস্তাটা চড়াই যদিও, তবু হাঁটতে কষ্ট হয় না। প্রথম পাক শেষ হবার পরই দেখা গেল রবি আর এলা জোরে জোরে হেঁটে আড়ালে চলে গেছে। সন্তু দুহাত ভরে শুধু পাথর কুড়োচ্ছে। শশধর আর পূর্ণেন্দু পাশাপাশি। বাসনা পার্বতীকে কি বলছিল। হঠাৎ বাঁকের মুখে গাছগাছালির আড়ালে অন্ধকার মতন লাগলো। মহিপতি একা একা যাচ্ছে, দু চারটে পাথর কুড়িয়ে দিচ্ছে সন্তুকে। রবি আড়াল থেকে সাড়া দিয়ে ডাকল, পাবিদি, আমরা এগিয়ে আছি। সঙ্গে সঙ্গে গলা ফাটিয়ে সাড়া দিল। এখানের বাতাসে সেই ডাক চারপাশে ভেসে ভেসে কোথায় যেন মিলিয়ে গেল। দুয়ের পাক শেষ হয়ে যখন তিনের পাক চলছে, বাসনা বলল, আমি বাবা বুসি, এই মোটা শরীরে আর পারি না। শশধর বলল, 4 তলা বাড়ি উঠছ, তাও পারো না? নাও নাও, ওঠো, আর 2-1 পাক। বাসনা বসতে পারল না। একা ঝোপ জঙ্গলে বসে থাকাও মুশকিল। গোল করে পাক খেয়ে খেয়ে টিলাটায় উঠতে হয়। আস্তে আস্তে পশ্চিমের দিকে এসে পড়লে গাছের ফাঁক দিয়ে দেখা গেল লাল মেঘগুলি কালচে হয়ে আসছে, সূর্য ডুবে গেছে। তবু এই ওপরে আলোর একটু ভাব আছে, নিচে অন্ধকার। এলা আর রবির গলা পাওয়া যাচ্ছে না, তারা বোধহয় এতক্ষণে মাথায় পৌঁছে গেছে। পূর্ণেন্দু বলল, নামবার সময় কষ্ট হবে দেখছি, একেবারে অন্ধকার হয়ে যাবে। শশধর বলল, গড়গড়িয়ে নেমে যাবে, কষ্ট কিসের হে? এখান থেকে গড়িয়ে পড়লেও মরবে না, হাত পা জখম হতে পারে। বাসনা রাগ করে বলল, এতই শখ যখন একটু বেলাবেলি এলেই পারতে। কথা বলতে বলতে আরও একটা পাক শেষ হলো। রবি আর এলার গলা পাওয়া যাচ্ছে, তারা টিলার মাথায় উঠে বসে আছে। শশধরদের গলা পেয়ে ডাকল, এদিক দিয়ে উঠে আসুন, ডান দিক দিয়ে। একে একে সবাই উঠে এলো। ততক্ষণ আর আলো নেই বিন্দুমাত্র। লাল মেঘ কালো হয়ে গেছে, আকাশতলা অন্ধকার, নিচের মাঠঘাটে অন্ধকার ক্রমশই থিতিয়ে গিয়েছে। হু হু করে হাওয়া দিচ্ছিল, হাওয়ায় শীত এসে পড়ছিল। দূরে, অনেকটা দূরে মালার মতন কতকগুলো আলো জ্বলছে, মেঘের তলায় ঝোলানো চিনে লণ্ঠনের মতন দেখাচ্ছিল। গাছপালার গন্ধ ঘন হয়ে আছে, চতুর্দিক নিস্তব্ধ, কোথাও জনপ্রাণী নেই। আকাশে তারা ফুটল। বাসনা বসে বসে জিরিয়ে নিচ্ছিল, রবি দাঁড়িয়ে আছে, এলা বসে। শশধর বসল না, এদিক ওদিক পায়চারি করল। পূর্ণেন্দু বলল, না আর নয়, নেমে পড়াই ভালো, একেবারে অন্ধকার হয়ে গেছে। মহিপতিও বলল, চলুন নামি, নামবার সময় আরও অন্ধকার লাগবে। শশধর বলল, চলুন তবে। নামার পথে অল্প এসেই সকলেই অন্ধকারে দিশেহারার মতন হলো। গাছপাতার আড়াল, টিলার পাথুরে গা, সব যেন ঢেকে ঢুকে গম্ভীর স্তব্ধ এক অন্ধকার সৃষ্টি করছে। চোখ আর কিছু দেখতে পাচ্ছে না, সমস্তটাই অনুমান করে নিতে হয়। এমন সময় শশধর সকলকে অবাক করে দিয়ে ম্যাজিক দেখানোর মতো করে টর্চ জ্বালল, জোরালো টর্চ। হেসে বলল, নাও চলো এবার।
রবি বলল, শশধরদার টর্চ নিয়ে বেরিয়েছিলেন? বাইরে বেরিয়ে টর্চ নেব না কি হে? বিকেলের পর পথে বেরোলেই আমি টর্চটা পকেটে পুরে নিই। কেন, আগে দেখনি? কথাটা ঠিকই, টর্চ নেবার অভ্যেস শশধরের বরাবর। রবিরাও টর্চ নিয়ে বেরোয়, তবে সব সময় নয়। আজ মনেই হয়নি কথাটা। শশধর টর্চ ফেলে আগে আগে চলল, বাসনা তার পাশে। স্বামীর ভাঙা হাত যেন আগলে আগলে যাচ্ছে। শশধরের পেছনে পূর্ণেন্দু আর সন্তু। ছেলের হাত ধরে আছে পূর্ণেন্দু শক্ত করে। পূর্ণেন্দুর পেছনে রবি আর এলা। আলোর ওপর চোখ রেখেছে এলা, একটা হাত দিয়ে রবির হাত চেপে ধরেছে। সবার পেছনে পার্বতী আর মহিপতি পাশাপাশি। পাথুরে রুক্ষ পথ দিয়ে লতাপাতা ঝোপ মারিয়ে গাছের আড়াল বাঁচিয়ে ওরা নামছিল। মাটি থেকে চোখ তোলার অবসর কারো নেই, আলোর বাইরে তাকাবার সাহসও নেই। কথাবার্তা বড় কেউ বলছিল না, চুপচাপ ওরা নামছে। মাঝে মাঝে দু একটা কথা এলোমেলোভাবে শোনা যাচ্ছে। অনেক নেমে এলো ওরা আস্তে আস্তে, সময় লাগলো। কুয়াশা জমে উঠেছে, অন্ধকার নিবিড়। বুনো ফুলের গন্ধ উঠল কোথাও, কোথাও বা পায়ের ঠোক করে পাথরের নুড়ি গড়িয়ে পড়ল। বম্বে রোড ধরে আলোর ফলা ফেলে একটা গাড়ি দুরন্ত বেগে ছুটে গেল। এলা বলল, বাবা, এতক্ষণে বাঁচলাম। রবি হেসে বলল, একটা পাগলা শিয়াল ডাকছে নিচে। দা, ডাকছে, শুনতে পাচ্ছি। কই, আমি তো পাচ্ছি না। ভালো করে শোনো। পূর্ণেন্দু সন্তুকে আদর করে ধমকাচ্ছে। আহ, তুই ঠিক করে হাঁটতো। মন দেরেক পাথর নিয়ে চলেছে পকেটে করে বাঁদর। সন্তু বলল, বাড়ি নিয়ে যাব। কি করবি এত পাথর? রেখে দেব, শান্তাকে একটা দেব। এত পাথর তোকে নিয়ে যেতে দিচ্ছে, গাড়িতে ধরবে? লুকিয়ে নিয়ে যাব। সন্তু বলল। কোথায় লুকোবি? পূর্ণেন্দু মজা করে জিজ্ঞেস করে। প্যান্টের পকেটে? সন্তু একটু চুপ করে ভাবল, বলল, মার বিছানার মধ্যে। আরও খানিকটা নেমে ডাকবাংলোর বাতি চোখে পড়ল। শশধর ঠাট্টা করে বলল, কি গো, তোমরা সব নিরাপদে পৌঁছলে তো? সবাই পরপর, শুধু পার্বতী আর মহিপতি কয়েক পা পিছিয়ে গেছে। পূর্ণেন্দু এতক্ষণ পরে পিছু ফিরে তাকালো। পার্বতীকে দেখতে পেল না, পায়ের শব্দ পেল, অন্ধকারে ওরা আসছে। নিচে নেমে এসেছিল ওরা। বাসনার জলতেষ্টা পেয়ে গেছে এলারও। শশধর সকলকে সঙ্গে করে ডাকবাংলোয় জল খেতে গেল। যদি চায়ের ব্যবস্থা করা হয় চাও খাবে। পার্বতী আর মহিপতি কাছাকাছি একটা পাথরে বসল। মহিপতি বলল, সেদিন রাত্রে তোমায় স্বপ্নে দেখলাম। পার্বতী সাড়া দিল না। নামবার সময় সারাটা পথ সে মহিপতির হাত ধরে নেমেছে। অন্ধকারে সে কিছু দেখতে, বুঝতে, চিনতে পারছিল না। মহিপতি তাকে শেষ সময় আরও কাছে টেনে হাত দিয়ে প্রায় জাপটে ধরে নিয়ে এসেছে। এখন আর তারা পরস্পরের সঙ্গে সংলগ্ন হয়ে নেই, বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মহিপতি আবার বলল, তোমার কথা ভাবলে দুঃখ হয়, কিন্তু কি আর করার আছে। পার্বতী পাথরের ওপর নড়ে চড়ে বসল সামান্য, বলল, তোমার শখের দুঃখ দিয়ে আমার কি লাভ? না, লাভের আর কি। মহিপতি একটু পরে বলল, কিছুই না। পার্বতী নিঃশ্বাস ফেলল শব্দ করে। পরে হঠাৎ বলল, তোমার জন্যেই সব। তুমি আমায় পরপর দুবার মারলে। মহিপতি ঘাড় ফিরিয়ে তাকিয়ে থাকল পার্বতীর দিকে। শেষে বলল, আমি তোমার যেটুকু ক্ষতি করেছি তুমি নিজে তার বেশি করেছ। আমি? আর কে? তুমি 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 আমার পা রাখার আর জায়গা রাখলে না। মহিপতি রাগ করল না, আহত হল না, শান্তভাবে বলল, তোমায় একটা কথা বলি। তুমি বারবার পা রাখার চেষ্টা করেও রাখতে পারোনি। কে বলল পারিনি? পেরেছিলাম,
কিন্তু তোমার জন্যে। মহিপতি বাধা দিয়ে বলল, বেশ, আমার জন্যে। কিন্তু তাতে কি হলো? নিজের পা রাখতে গিয়ে তুমি দুবারই তো কিছু লুকিয়েছ। আমারটা না হয় বাদ দিলাম, কিন্তু শেষেরটা তুমি কেন লুকোলে? কেন লুকিয়েছিল পার্বতী? মহিপতি কি তা জানে না? আশ্রয়ের জন্যে, নিরাপত্তার জন্যে, নির্ভরতার জন্যে। আমায় বাঁচতে হবে না? কোথায়, কী নিয়ে আমি বাঁচব? মহিপতি বলল, তখন ভেবেছিলে না লুকোলে তোমার পা রাখার জায়গা জুটবে না। এখন কি মনে হচ্ছে? কি? লুকিয়ে রেখেছিলে বলেই পায়ের তলায় জায়গা থাকছে না। পার্বতী কিছু বলতে পারল না। বলার কী বা আছে? একসময় পার্বতী সত্যিই ভেবেছিল জীবনের প্রথম ভুলটা সে গোপন না করলে আশ্রয় পাবে না। এখন দেখছে যে আশ্রয়ের লোভে এই গোপনতা, সেই আশ্রয় এখন ভেঙে যেতে বসেছে। ভেঙে যেতে বসেছে শুধু সেই গোপনতার জন্যেই। আশ্চর্য! একেই বুঝি বলে ভাগ্য। কে জানতো আজ যা লুকিয়ে রেখে ভাবছি আমার লাভ হলো, কাল দেখছি লাভ কোথায়। সেই লুকোনো জিনিসটাই আমার লোকসানের কারণ। পূর্ণেন্দু সরল প্রকৃতির মানুষ, বোকাশোকা, ভদ্র, ভালো মানুষ। পার্বতী এখন এটা আঁচ করতে পারে যে পূর্ণেন্দুর স্বামী স্ত্রীর সম্পর্কের বাহ্য ব্যাপার নিয়ে মাথা ঘামায় না। সে চায় আন্তরিক কোনো বোঝাপড়া, পারস্পরিক সহিষ্ণুতা। সে যখন জানবে পার্বতী তাকে ঠকিয়ে তার সংসারে এসেছে, তখন কি হবে? পূর্ণেন্দু কি খুশি হবে? পার্বতীকে যে মর্যাদা দিয়ে এসেছে এতদিন, সেই মর্যাদা কি আর দেবে? কি হবে সন্তু যদি জানতে পারে কিছু? পূর্ণেন্দুর সঙ্গে গোলমাল বাঁধলে সে কি কিছুই জানতে পারবে না? এলাই বা কি মনে করবে দিদিকে? এলাও জানে না তার দিদি লুকিয়ে লুকিয়ে একদিন মহিপতিকে বিয়ে করেছিল। রবিও নিশ্চয় জানতে পারবে, দেখে অবাক হবে। এই তার পাবিদি? যে পাবিদি বাড়িতে কোনো রকম বেচাল দেখলে চটে যায়, যার চোখে নোংরামি সহ্য হয় না, সে নিজেই কত বড় নোংরামি করেছে, করে লুকিয়ে রেখেছিল। মহিপতি বলল, আমার কিন্তু একটা কথা মনে হয়। পার্বতী তাকালো। বাসনা যদি শুনেও থাকে, তবু কথাটা সে বলবে না। বলবে না? মনে হয় বলবে না। বাসনা বোধহয় তোমায় কিছু বলেছে তখন। কখন? কথা বলছিল দেখছিলাম। পার্বতী ভাবল একটু, বলল, না, অন্য কথা বলছিল। তারপর কি মনে পড়ে যাওয়ায় বলল, একবার অবশ্য বলছিল, কলকাতায় ফিরে একদিন আমার বাড়ি যাস, কথা আছে। শশধররা ফিরছে। কথা বলতে বলতে কাঁকড় মারিয়ে আসছে সব। সন্তুর হাতে বোধহয় টর্চ, যেখানে সেখানে আলো ফেলছে। পার্বতী বিরক্তি এবং হতাশ গলায় বলল, এখন দেখছি ওদের সঙ্গে আমার বনিবনা করে চলতে হবে। বরাবর আমি ওদের ঘেন্না করেছি, এখনও করি। বাসনা দিকেই আমার বেশি ঘেন্না। তবু আর আমার মুখ নেই। বাঁচবার জন্যে তোয়াজ করতে হবে ওকে, মন জুগিয়ে চলতে হবে। ছি ছি। বলতে বলতে পার্বতী থামল, ভাবল, আর এখন থেকে শুধু ভয় নিয়ে বেঁচে থাকতে হবে কবে পায়ের জমি সরে যায়। মহিপতি শুনল, চুপ করে থাকল। পার্বতী যেন নিজের ভেঙে যাওয়া অবস্থাটা সামলাবার জন্যে হঠাৎ বলল, আমার জন্যে একটা অনাথ আশ্রম খুঁজে রেখো, বুঝলে? বলা তো যায় না। বলে ম্লান করে হাসল। মহিপতি বলল, না, কিছু বলা যায় না। তবু এমন কিছু তোমার না হলেই সুখী হব। ওরা কাছে এসে পড়েছিল। মহিপতি উঠে দাঁড়াল, বলল, ওঠো, ওরা আসছে। পার্বতী তবু বসে থাকল, চুপ করে। চারপাশে থমথমে অন্ধকার, অজস্র ঝিঁঝি ডাকছে। আকাশ যেন বিশাল এক ছাতা খুলেছে। অসংখ্য তারা দিয়ে সাজানো এই বন, মাঠ, পাহাড় ও মানুষকে ছাতার তলায় ঢেকে রেখেছে।
সন্তু এসে হাতের টর্চ দোলাতে দোলাতে সোজা পার্বতীর মুখে ফেলল। শশধর বলল, সন্তু, কারো মুখে টর্চ ফেলতে নেই, দাও, আমায় দাও। বিমল করের লেখা সঙ্গিনী উপন্যাসটি এখানে শেষ হলো। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।